ওকে, আমরা আমাদের লাস্ট পার্ট অফ ডিজাইন অফ গেটিং সিস্টেম এলিমেন্টস পার্ট 3। এখানে আমাদের মূল কাজ যেটা সেটা হলো আমরা ইনক্লুশন কন্ট্রোল নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো হাউ দ্য ইনক্লুশন ইজ কন্ট্রোল ইন দ্য গেটিং ডিজাইন, সেটাই হলো আমাদের মূল কথা। তো বিভিন্ন ধরনের মেথড যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। Okay, so before that, just brief highlight of inclusions. Inclusions আসলে আমরা কাকে বলি? তিন ধরনের inclusions আমরা পাই। একটা হলো যেটাকে বলে most common non-metallic inclusions, ঠিক আছে? Basically they are oxides and slags, sand particle, etc., etc. So এই ধরনের inclusions usually for ferrous casting is lighter, ঠিক আছে? On the other hand, for light alloys, aluminum, they are usually heavier. Okay, so these are called non-metallic inclusions. On the other hand, there are some metallic inclusions. Metallic inclusions both কি মিন করা হচ্ছে সেটা হলো, for example, in aluminum casting or in titanium alloy, highly oxidizing prone alloy যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যদি বলছি যদি টার্বুলেন্স হয় বা স্প্ল্যাশিং হয়, স্প্ল্যাশিং হলে পরে এই যে ড্রপলেট অফ একটা লিকুইড যে বেরিয়ে গেল, একটা ড্রপ তৈরি হলো, এই ড্রপ তৈরি হওয়ার পরে এই ড্রপের চারিদিকে একটা অক্সাইড কোটিং চলে আসে। যখন একটা অক্সাইড কোটিং হয়ে যায়, আমরা জানি অক্সাইডটার যে পার্টটা মেটালের সাথে থাকে, অর্থাৎ এই পুরো ড্রপলেটের ভিতরে যে অক্সাইডের লেয়ার যেটা আছে, যেটা অক্সাইডের লেয়ারটা লিকুইডের সাথে আছে, সেটা হলো ওয়েটেড বাই দ্য লিকুইড বা সোজা ভাষায় ভেজা বলতে পারি। অন দ্য আদার হ্যান্ড দিস ওয়ান ওয়েটেড বাই দ্য এয়ার, যেটা এয়ারে ওপেন আছে। সো দিস ইজ দ্য ড্রাই সারফেস। এখন এই ড্রাই সারফেস হলো একটা অক্সাইড ড্রপলেট, চারিদিকে ড্রাই সারফেস আছে বেসিক্যালি। এটা যখন লিকুইড পোলের মধ্যে পড়ে এবং লিকুইড পোলের মধ্যে পড়ার সময় লিকুইডের মধ্যে যখন এটা যায়, তখন এই ড্রাই সারফেস থাকার কারণেই এটা লিকুইডের মধ্যে আর অ্যাটাচড হয় না, বন্ড হয় না, ওয়েল্ডেড হয় না। অ্যাজ এ রেজাল্ট এটা ডিফেক্ট হিসেবে থেকে যায়। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি মেটালিক ইনক্লুশনস। লিকুইডের মধ্যে আছে কিন্তু লিকুইডের সাথে এটা ওয়েল্ডেড হয় নাই, লিকুইডের মধ্যে মিশে যায়নি। এটা একটা ড্রপ হিসাবেই একটা সারাউন্ডেড বাই অক্সাইড ফিল্ম, সেটা ভিতরে দিকে যাচ্ছে। একটা থিন লেয়ার অফ অক্সাইড ফিল্ম, বাট ভিতরে বেসিক্যালি মেটালিক কন্টেন্ট। সো এটা একটা আছে। আরেকটা ইনক্লুশন ছিল এয়ার ইনক্লুশনস অর গ্যাস ইনক্লুশনস ইন দ্য ফর্ম অফ বাবল, ঠিক আছে? সো এয়ার বাবল থাকতে পারে, গ্যাস বাবল থাকতে পারে, নানান ধরনের গ্যাস বাবল থাকতে পারে। মোল্ডের ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসগুলো হতে পারে। পার্টিকুলারলি যদি আমরা একটা কোর ইউজ করি, কোর মানে কি, যেটা দিয়ে কাস্টিং এর ইনার সারফেস তৈরি করে, সেটাকে আমরা কোর বলি। তো কোরটার নাম নর্মালি ভেরি স্ট্রং হইতে হয়, এবং স্ট্রং হওয়ার কারণে এই ভিতরে বন্ডিং ম্যাটেরিয়াল গুলো বেশি দেওয়া হয়। তো যদি এটা কেমিক্যাল বন্ডেড ম্যাটেরিয়াল হয়, কেমিক্যাল বন্ডেড মানেই হলো সো এইটা যখন ইয়ের সাথে লিকুইডের মধ্যে ডুবে থাকবে, তখন এর মধ্যে প্রচুর গ্যাস জেনারেট হবে, হাইড্রোকার্বন গ্যাস জেনারেট করবে। সো গ্যাসের বিভিন্ন ধরনের কম্পোজিশন আছে ইনক্লুডিং এয়ার, সেটা হলো গ্যাস। সো তিন ধরনের ইনক্লুশন আমরা তাহলে পেলাম। একটা হলো নন মেটালিক ইনক্লুশন, বেসিক্যালি অক্সাইডস এন্ড স্ল্যাগস এন্ড স্যান্ড পার্টিকেল বলতে SiO2 মিন করছি। সো এই ধরনের নন মেটালিক ইনক্লুশন। দুই নম্বর যেটা মিন করছি সেটা হলো মেটালিক ইনক্লুশন, যেটা চারদিকে অক্সাইড দিয়ে কভার করা আছে। তিন নম্বর হলো গ্যাস। ওকে, সো এখন এই গ্যাসের বেলায় যদি একটু পার্টিকুলারলি বলি যে ইট ইজ এ গ্যাস, তাহলে পরে গ্যাসটা কেন উপরে ভেসে যাচ্ছে না, কেন এটা ভিতরে থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এটার কারণ হিসেবে যখন আমরা পুরো জিনিসটা স্টাডি করি, তাহলে দেখতে পাবো যে গ্যাসটা আসলে কোথায় তৈরি হয়েছে। গ্যাসের সাথে অলমোস্ট অলওয়েজ ইজ অ্যাটাচড টু এ কি বলে ফিল্ম পার্টিকল। সো গ্যাস ইউজুয়ালি নিউক্লিয়েট করে অন টপ অফ ফিল্ম, একটা অক্সাইড ফিল্মের উপরে গ্যাস নিউক্লিয়েট করে। অ্যাজ এ রেজাল্ট গ্যাস সবসময় শুধু গ্যাস না, শুধু গ্যাস বাবল না। আমরা ইমাজিন করি একটা গ্যাস বাবল আছে, সেই গ্যাস বাবল আস্তে আস্তে উপরে ভেসে উঠে এটা চলে অ্যাটমসফিয়ার ওপেন হয়ে গেল বা মোল্ডের ভিতরে চলে গেল, সেই ধরনের সিনারিও না। এর চারিদিকে অক্সাইডের সাথে ট্যাঙ্গেল করা থাকে। এই ট্যাঙ্গেল করা থাকে কারণেই এটা বেরিয়ে যেতে পারে না। তো এই অক্সাইড ফিল্ম অ্যান্ড বাবল অ্যাটাচ টু ইট, এই দুটাকে একসাথে সামটাইমস বলে বাবল ড্যামেজ, ঠিক আছে? বাবল মানে রেজাল্টেন্ট ইফেক্টটাকে বলে বাবল ড্যামেজ। তো দুইটা জিনিস একসাথে, this close association of bubble and film, since they are both formed by the same turbulent entrainment process and they are both entrainment defects, is called bubble damage. Okay,
Whereas inclusions are generally assumed to be particles having a compact shape, it is essential to keep in mind that most damaging inclusion of the film. So আমরা এখানে যতগুলো ডিফেক্ট পেলাম, একটা হলো ইনক্লুশনস আইদার ইন নন মেটালিক অর মেটালিক, যেটাই বলি না কেন সেগুলো আছে। অ্যাট দ্য সেম টাইম বাবল যেগুলো আছে, এই বেশিরগুলাই হলো 3 ডাইমেনশনাল। একটা বাবল যদি হয়, বাবল একটা গোল স্ফেরিক্যাল হতে পারে। সিলিকা পার্টিকেল 3 ডাইমেনশনাল পার্টিকেল। স্ল্যাগ যেগুলো থাকে সেগুলোও মোটামুটি ভাবে 3 ডাইমেনশনাল হয়ে থাকে। অনলি ফিল্ম যেটা একটা ফিল্ম, 2 ডাইমেনশনাল ফিল্ম, এবং এই 2 ডাইমেনশনাল ফিল্ম ডিফেক্ট যেগুলো হলো সেগুলোই সাধারণত ক্র্যাক হিসাবে কাজ করে, যার কারণে এই ধরনের ডিফেক্টটা মোস্ট ড্যামেজিং ডিফেক্ট ফাউন্ড ইনসাইড এ কাস্টিং। আমরা এগুলো নিয়ে আরো ডিটেইল পরে ডিফেক্ট যখন করবো তখন আলাপ করবো। তো এই গেল মোটামুটি ব্যাকগ্রাউন্ড, যার কারণে আমরা চাই যে এই যে ডিফেক্ট যেগুলো আমরা কথা বললাম, ইনক্লুশনস ইন জেনারেল যেটা কথাটা আলাপ করলাম, সেগুলো যেন গেটিং সিস্টেম হয়ে মোল্ড ক্যাভিটির ভিতরে যেতে না পারে। গেটিং সিস্টেমের মধ্যেই যেন কোনো মিনস ইউজ করা হয়, যে মিনসের মাধ্যমে যেন এটাকে আমরা সরিয়ে ফেলতে পারি বিফোর এন্টারিং ইনটু দ্য মোল্ড ক্যাভিটি। তো কমন কতগুলো মেথড আমরা অ্যাপ্লাই করি, সেটা হলো ড্রস ট্র্যাপ অর স্ল্যাগ ট্র্যাপ, স্ল্যাগ পকেট, সুইল ট্র্যাপস এন্ড ফিল ট্র্যাপ। সো এই 4 ধরনের মেথডগুলো অ্যাপ্লাই করা হয়। বিভিন্ন মেথড বিভিন্ন ম্যাটেরিয়াল সিস্টেমের জন্য কাজ করে এবং স্পেসিফিক গেটিং সিস্টেমের জন্য কাজ করে, স্পেসিফিক ইনক্লুশনসের জন্য কাজ করে। তো সেটা আমরা এখন একটু দেখি। ওকে, ফার্স্ট ওয়ান ইজ কল্ড ড্রস ট্র্যাপ, মাঝে মাঝে এটাকে স্ল্যাগ ট্র্যাপও বলে। সো ড্রস ট্র্যাপ বলে লাইট অ্যালয়ের জন্য এন্ড কপার বেজের জন্য, স্ল্যাগ ট্র্যাপ বলে ফেরাস ম্যাটেরিয়ালের জন্য। ওকে, তারপরে ইন প্রিন্সিপাল ড্রস ট্র্যাপ যেটা হয় সেটা রানারটাকে একটু এক্সটেনশন করে দেওয়া হয় এবং নিচে একটা বড় একটা ভলিউম দিয়ে অ্যাটাচ করে দেওয়া হয়। ঠিক আছে, উদ্দেশ্যটা হলো প্রথম লিকুইডটা যখন ভিতর দিয়ে যাবে, যে নিয়ে এখানে নিচে পড়বে, নিচে পড়ে এইখানে সেগুলো জমা হবে। তো প্রথম লিকুইডের মধ্যে যেহেতু দুইটা জিনিস, প্রথম লিকুইডের মধ্যে স্ল্যাগ ট্র্যাক যা আছে সব ফার্স্ট লিকুইডের মধ্যেই যা পড়তেছে, সো ইম্পিউরিটি গুলো এটার মধ্যে আছে। এট দ্য সেম টাইম ফার্স্ট লিকুইড যেতে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে। সো এর মধ্যে ঠান্ডা লিকুইড, 2 নাম্বার ডার্টি লিকুইড, এই দুইটা জিনিস এখানে আছে। সো ইনিশিয়াল ডার্টি এন্ড কোল্ড মেটাল যেগুলো আছে সেটা হলো প্রথমে আসতেছে এবং এগুলো এসে এখানে জমা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এর ভিতরে রানারের সাথে যে গেট এক্সটেনশন যেগুলো আছে তার মধ্যে দিয়ে ফ্রেশ লিকুইড এবং হটার লিকুইড মোল্ড ক্যাভিটিতে যাবে। দিস ইজ দ্য আইডিয়া। ঠিক আছে, সো ইট উইল ওয়ার্ক যদি এটা একটু বড় থাকে, যাতে করে ডার্টি লিকুইড গুলো অ্যাটলিস্ট যেন এর ভিতরে জমতে পারে। সো এটা সাইজটা একটু বড় হতে হবে। সো দিস ইজ দ্য আইডিয়া অফ incorporating a draw step in the running system. However, in reality যেটা সেটা হলো the best quality of metal was concentrated in the draw step and all the drawers was in the casting. তো উদ্দেশ্য যা ছিল অ্যাকচুয়ালি পাওয়া যায় তার উল্টা। কেন জিনিসটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আলটিমেটলি কাস্টিং করার পরে এই জায়গার এই সেকশনের মেটালগুলো যে অ্যানালাইজ করে দেখা যায় এর মধ্যে কোনো ডিফেক্ট অ্যাট অল নাই এবং এখানে বেস্ট কোয়ালিটি কাস্টিংটা পাওয়া যায়। কোনো রকমের ডিফেক্ট এখানে নাই বললেই চলে এবং যত ডিফেক্ট আছে সেগুলো আলটিমেটলি কাস্টিং এ চলে গেছে। কেন? বিকজ অফ দি সার্কুলেটিং এডি এফেক্ট। লিকুইড মেটাল এখানে যেয়ে নিয়ে সার্কুলার মোশনের কারণে আবার ব্যাক করে রানারের ভিতরে এবং এই রানারের ভিতরে ব্যাক করে ডিফেক্ট গুলো সব কাস্টিং এ চলে যায় এবং ফাইনালি গুড কোয়ালিটি লিকুইড এর ভিতরে থাকে। ঠিক আছে, সো এই ধরনের সিস্টেম হওয়ার কারণে দিস টাইপ অফ ড্র স্ট্র্যাপ ইজ নট টু বি রেকমেন্ডেড অ্যাট অল। এর চেয়ে একটা বেটার ডিজাইন হতে পারে যদি এই ধরনের সিনারিও হয়, ড্র স্ট্র্যাপটা যদি ওয়েস্ট ট্যাপের মতো করে করা হয়, অর্থাৎ রানার এক্সটেনশন যেটা করতেছি এখানে একটা ভলিউম না দিয়ে আমরা যদি জাস্ট একটা শার্প কর্নার করে দিই, শার্প কর্নার করলে কি হবে, এখান থেকে লিকুইড যায় নিয়ে এই জায়গার মধ্যে যায় নিয়ে যেহেতু চেকন এখানে ট্র্যাপ হয়ে যাবে। সো এই জিনিসটা চিন্তা করা হয়, কিন্তু আলটিমেটলি এগেইন আবার দেখা যাচ্ছে এক্সপেরিমেন্ট করে যে এগুলোর মধ্যেও সামটাইমস এডি কারেন্ট মানে এডি ইফেক্ট হয়, এটা ব্যাক করে। অ্যাট দ্য সেম টাইম এখানে রানারের ডাইমেনশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা জায়গাটা খুবই ছোট জায়গা, সুতরাং একটা কাস্টিং বড় কাস্টিং যদি হয়
এখানে সে কতটুকু লিকুইড বা কন্টেইন করতে পারবে। সো দ্যাটস ওয়াই এই ধরনের ওয়েস্ট ট্র্যাপ খুব একটা ইফেক্টিভ না। এর চেয়েও বেটার একটা এফেক্ট হতে পারে যদি এই ধরনের সিনারিও হয়, যাকে ওয়েজ ইফেক্ট থাকবে, এট দ্য সেম টাইম এখানে একটা ড্র স্ট্র্যাপ থাকবে, ঠিক আছে? ওয়েস্ট ট্র্যাপ ফিটেড উইথ এ মোর ক্যাপাসিয়াস এন্ড, তার মানে এখানে আরেকটা ড্র স্ট্র্যাপ থাকবে। সো ইফ দ্য এন্ট্রান্স অফ দ্য সেকশন ইজ সাবস্টেন্সিয়ালি লেস দ্যান দ্য হাইট অফ এ সেশাল ড্রপ, তার মানে এইখানকার যে এন্ট্রান্স যেটা আছে এই সেকশনটা, এটা যদি সেশাল ড্রপের সমান বা তার চেয়ে ছোট হয়, তাহলে বিকজ অফ দ্য ইনার্শিয়া ফার্স্ট লিকুইড এখানে ঠিকই পড়বে, কিন্তু এডি কারেন্টের ইফেক্টটা সেখানে আর ব্যাক করতে পারবে না, বিকজ এখানে ইফেক্টটা ছোট। So it will be filled by the entering liquid, but would be too narrow to allow a reflected wave to exit. It should therefore retain whatever material enters. So initial liquid টা cold liquid এবং dirty liquid এর ভিতরে জমতে পারবে, ব্যাক করবে না, ঠিক আছে? তো যদি মনে করি যে অনেক স্ল্যাগ থাকে, অনেক ময়লা আছে, তাহলে পরে আমরা যেটা করতে পারি, এই রানারটা এই যদি কাজটা এখন টপ ভিউ যদি দেখি, আমি রানারটাকে দরকার পড়লে অনেক এক্সটেন্ড করে দিতে পারি, এটা চারিদিকে এক্সটেন্ড করে তারপরে একটা ওয়েস্ট ট্র্যাপ দিতে পারি, যাতে করে লম্বা সময় ধরে রানারে যাচ্ছে, ফার্স্ট লিকুইডটা ময়লা নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল, তারপরে লিকুইড মেটাল ভিতরে ঢুকলো, সে এই ধরনের সিনারিও করতে পারি। আরেকটা হলো ডিপেন্ডিং অন দ্য ন্যারোনেস অফ দ্য tapered wedge entrance, the device should also be capable of filling and pressuring. এটা another একটা বেনিফিট, সেটা হলো যেহেতু এখানে আমরা একটা ওয়েজ শেপ করে দিচ্ছি, অ্যাজ এ রেজাল্ট লিকুইড মেটাল অবশ্যই বাধা পাবে, বাধা পাওয়ার কারণে একটা ব্যাক ফিলিং প্রেশার এক্সপিরিয়েন্স করবে, তো রানারটা ভরার জন্য একটা হেল্পফুল বেনিফিট পাওয়া যাবে। তো এটা একটা টিপিক্যাল অ্যাডভান্টেজ হতে পারে। সো এর আগে যতগুলো কথা বললাম, স্ল্যাগ ট্র্যাপ বা ড্র স্ট্র্যাপ যেটা বললাম, ওয়েস্ট ট্র্যাপ যেটা বললাম, এগুলো হচ্ছে অবভিয়াসলি দিস ওয়ার্কস লিটল বেটার। Okay, then there is another one commonly used which is called as slack pocket. Slack pocket মানে কি, রানারে কোন একটা জায়গা একটু বড় করে দেওয়া, ভলিউমটাকে একটু বড় করে দেওয়া, একটা পকেটের মতো করে দেওয়া, জাস্ট যাতে করে ওর ভিতরে স্ল্যাগ জমে, ঠিক আছে? লার্জ পার্টিকেল যেগুলো আছে অথবা লাইটার ডিফেক্ট যদি থাকে সেগুলো যেন উপরে ফ্লোট করে। সো এটা ছিল আইডিয়া, এবং তার জন্য এই ধরনের একটা শেপ কমনলি ইউজ করা হয়। এখানে একটা ওয়েভ শেপের একটা এক্সটেনশন, বড় একটা ক্রস সেকশন করে দেওয়া হয়, কিন্তু ঝামেলা যেটা হয় যে এখানেও এডি কারেন্টের এডি এফেক্ট হয়, এজ এ রেজাল্ট এটা মুভ করতে থাকে। So found to be completely ineffective because of the circular pattern flow, এবং যেগুলো আলটিমেটলি যেগুলো ভিতরে ঢুকছে সেগুলো বেরিয়ে চলে আসে। সো এই ধরনের ডাইমেনশন ডেফিনেটলি ওয়ার্ক করবে না। আরেকটা সামটাইমস করা হয়, যদি রেক্ট্যাঙ্গুলার শেপ করা হয় তাইলে কিছুটা কাজ করে, কি করে, কারণ এখানে একটা এডি এফেক্ট হয়, এখানে আরেকটা এডি এফেক্ট হয়, এজ এ রেজাল্ট এই উপরে এডি এফেক্টটা যেহেতু এর ভিতরেই থাকতেছে, যার জন্য এখানে যদি লিকুইড কোনো ইমপিউরিটি থাকে তাহলে এটা এর ভিতরে চলে যাবে। এই এডি কারেন্ট ইফেক্ট, এডি ইফেক্ট কারণে এর ভিতরে লিকুইড মেটাল পাস করে যাবে, যেখানে পাস করবে না। সো সামহাট এফেক্টিভ, এবং যদি only when liquid velocity is very so less, তাহলে 0.4 মিটার পার সেকেন্ড। তো স্মল ভেলোসিটি যদি থাকে তাহলে কেবলমাত্র এই ধরনের সম্ভব, এই উপরে থেকে ওঠার সময় পাবে। যদি ভেলোসিটি ফাস্টার হয় তাহলে এট অল নট ইফেক্টিভ, সোজা চলে যাবে লিকুইড মেটাল। সো দিস ইজ অ্যানাদার ওয়ান কমনলি ইউজড বাট নট ইফেক্টিভ। আরেকটা আছে সুইল ট্র্যাপ বলে বা সামটাইমস সেন্টিপিটাল ট্র্যাপ বলে, এটা সায়েন্স বিহাইন্ড যেটা আছে তার কারণে সেন্টিপিটাল ট্র্যাপ ইউজ করা, বিকজ আমরা এখানে সেন্টিপিটাল ফোর্স অ্যাপ্লাই করি। আমরা জানি যে একটা সার্কুলার যদি যখন মোশন করা হয়, সার্কুলার মোশন করলে পরে আউটওয়ার্ডস একটা ফোর্স ক্রিয়েট হয় যেটাকে বলে সেন্টিপিটাল ফোর্স। এখন এখানে আমরা যদি রানারের মধ্যে একটা যদি সার্কুলার একটা মোশন করতে পারি, মোশন করলে পরে তাহলে কি হবে, বিকজ অফ দ্য সেন্টিপিটাল ফোর্স হেভিয়ার পার্টিকেল গুলা আউটওয়ার্ডস মোশন করবে এবং লাইটার পার্টিকেল গুলো ভিতরে থেকে যাবে। So the spinning of the liquid creates a centrifugal action throwing the heavy metal towards the outside. By outwards motion হবে, where escapes through the exit to continue to the journey of the casting, and lighter material যেগুলো আছে সেগুলো towards the center থাকবে এবং যেগুলা সেন্টারে জমা হবে এবং আলটিমেটলি উপর দিকে ভেসে উঠবে। So this is a very good principle.
in principle it works very good. Sometimes because of the design এটা কাজ করে না। So এই ধরনের ট্র্যাপ যদি কারেক্টলি ডিজাইন করা হয় can be very useful to divert unwanted buoyant particle both solid and liquid away from the castings. তো তাহলে পরে গেস করো এই ধরনের ট্র্যাপ গুলো কোন ধরনের অ্যালয়ের জন্য সুইটেবল হবে। দুইটা অ্যালয় যদি কম্পেয়ার করি, whether অ্যালুমিনিয়াম অ্যালয় or স্টিল। স্যার মনে হয় স্টিলের জন্যই কাজ করার কথা, কেননা স্টিল যেহেতু হেভি আর ওই ইনক্লুশন গুলো যেহেতু লাইট, তাহলে হেভি পার্টিকেল। এক্স্যাক্টলি স্টিলের ইম্পিউরিটি যেগুলো আছে, স্ল্যাগ যেগুলো আছে, সেগুলো লাইটার দ্যান দ্য স্টিল। এজ এ রেজাল্ট, বিকজ অফ দ্য মোশন, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে স্টিল বিং হেভি সে আউটওয়ার্ডস মোশনে যাবে এবং এক্সিট দিয়ে বেরিয়ে যাবে। ইম্পিউরিটি যেগুলো আছে সেগুলো লাইটার, সে ভিতরে অ্যাকুমুলেট করবে, উপরে ভেসে উঠবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমি এটা অ্যালুমিনিয়ামের জন্য ইউজ করি তাহলে বিপদ, বিকজ আমরা জানি অ্যালুমিনিয়াম লাইটার দ্যান ইটস স্ল্যাগ কম্পোনেন্ট, অক্সাইড গুলো হেভিয়ার দ্যান অ্যালুমিনিয়াম। সুতরাং এটা যদি ঘুরতে থাকে তাহলে অ্যালুমিনিয়াম ভিতরে জমবে, অক্সাইড গুলো হেভিয়ার কারণে বাইরে চলে যাবে, তার মানে এক্সিট দিয়ে আলটিমেটলি কাস্টিং এ ঢুকে যাবে। তো এই ধরনের ট্র্যাপ ইজ গুড ফর ফেরাস কাস্টিং অর হেভিয়ার কাস্টিং, যাদের ইম্পিউরিটি গুলা লাইটার। ওকে, এখন ডিজাইনের সময় খেয়াল করো দুইটা জিনিস, একটা হলো কোন দিক দিয়ে ঢুকতেছে, কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। যদি এটা এমন হয়, সিতে যেটা বলা হয়েছে এক্সিট উপরে এন্ট্রি নিচে, তাহলে কি হবে, লিকুইড মেটাল ভিতরে ঢুকবে, ঘোরার কোনো চান্স পাবে না, যেহেতু নিচে এক্সিট, লিকুইড সোজা নিচ দিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তো দেয়ার উইল বি নো সেন্ট্রিফিউগাল অ্যাকশন। সেই সেন্ট্রিফিউগাল অ্যাকশন করার জন্যই করতে হবে এন্ট্রিটা নিচে থাকতে হবে, এক্সিট উপরে থাকতে হবে, এন্ড এট দ্য সেম টাইম এক্সিট এবং এন্ট্রি এক লাইনে হলে চলবে না। ঠিক আছে, ইট শুড বি ট্যানজেনশিয়াল। সো লিকুইড মেটাল এখান দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঘুরে যদি আমি এখানে দেই তাহলে পরে কিছুটা হবে, বেটার হলো এখানে দেওয়া, এটা ঘুরে এখান দিয়ে উপরে উঠতে, যত ঘুরতে থাকবে এখানে খেয়াল করো, যত ঘুরতে থাকবে তত উপরে উঠতেছে, উপরে উঠে এখান দিয়ে বেরিয়ে যাবে। সো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে, অথবা এখান দিয়ে ঢুকে, তাহলে কি হলো, কোনো লাভ হলো না। সো এক্সিট এবং এন্ট্রি দুইটার ডিরেকশন যেন ঠিক হয় সেটা খেয়াল করতে হবে। ঠিক আছে, সো যদি আমি এখান দিয়ে দেই, এখানে এক্সিট করি, তাহলে ডেফিনেটলি ইট উইল নট ওয়ার্ক, কারণ এদিকে ঘুরবে। ঠিক আছে, সো দিস ইজ নট গুড, ইনকারেক্ট, দিস ইজ কারেক্ট। এখানে যে এখান দিয়ে বেরিয়ে যাবে, অথবা এখান দিয়ে যে এখান দিয়ে বেরিয়ে যেতে পারে, সেটাও হতে পারে, এখান দিয়ে বেরোতে পারে, এখান দিয়ে বেরোতে পারে। সো অ্যাকর্ডিং টু দ্য মোশন আমাদেরকে এন্ট্রি এবং এক্সিট ঠিক করতে হবে। সেটা হলো দুইটা ইস্যু, একটা হলো টপে থাকবে হলো এন্ট্রি, সরি বটমে এন্ট্রি, টপে এক্সিট, আর একটা হলো ডিরেকশন ঠিক করতে হবে এবং শুড বি ট্যানজেনশিয়ালি। আরেকটা জিনিস হলো ডেফিনেটলি সাইজ ইজ এ ম্যাটার। তার মানে আমি যদি এখানকার মনে করো এখান যে ফ্লো করতেছে, জাস্ট একটু উপর উঠে মুভ করে দিলাম, তাহলে পরে টোটাল হাইট হচ্ছে এইটুকু, কতটুকু ইম্পিউরিটি এখানে হোল্ড করবে। তো এটার হাইট, এটার সাইজটা বড় করতে হবে, যাতে করে বেশি বেশি লিকুইড ইম্পিউরিটি গুলো এখানে জমতে পারে। সো এই হাইট যেটা আছে এ, ক্যাপিটাল এ, এটা ইন্ডিকেট করে হাইট অফ দ্য ট্র্যাপ, অথবা সিম্পলি ভলিউম অফ দ্য ট্র্যাপ মিন করে। সো এটা যত বড় হবে তত বেশি লিকুইড এখানে হোল্ড করতে থাকবে। ওকে, minimum particle diameter which can be centrifuged clear to the of the exit given by the formula. তো এখানে কত সাইজের পার্টিকেল গুলো আমরা সেপারেট করতে পারবো সেটা ইউজুয়ালি ফর্মুলাতে রিপ্রেজেন্ট করে। বাই দ্য ওয়ে, এটা কিভাবে আসছে সেটা ক্যাম্বেলে বইতে ডিটেল দেওয়া আছে, তো ইফ ইউ ওয়ান্ট ইন্টারেস্টেড এটা তুমি চেক করতে পারো। তো আমি শুধু ফর্মুলাটা এখানে ইনক্লুড করেছি। বি হলো পার্টিকেল সাইজ, কতটুকু পার্টিকেল সাইজের ইম্পিউরিটি গুলো সেপারেট করতে পারে, সেটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 a কিউব। এ হলো ইনলেট আর আউটলেটের থিকনেস, এইটা। সো দুইটা যদি সমান হয়, এখানে সমান ধরে ফর্মুলাটা করা হয়েছে। সো এটা থিকনেস এবং আউটারের থিকনেস, এইটাকে বলে এ। এ হলো হাইট অফ দ্য ট্র্যাপ যেটা বলা হয়েছে, রেডিয়াস অফ দ্য ট্র্যাপ, এখানে রেডিয়াস অফ দ্য ট্র্যাপ আর, এন হলো ভিসকোসিটি, বি হলো ভেলোসিটি, ডেন্সিটি ডিফারেন্স বিটুইন লিকুইড মেটাল এন্ড দ্য ইম্পিউরিটি যেটা আমি সেপারেট করতে চাচ্ছি। সো এইটা ফর্মুলা যদি আমরা বসাই, একটা টিপিক্যাল যদি ক্যালকুলেশন দেই, ফর এক্সাম্পল রেডিয়াস যদি 100 মিলিমিটার হয় এই ট্র্যাপের,
এ যদি জাস্ট ডাবল, এই এটা চিন্তা করি, এটা এ, এটা এ, তো টোটাল হাইট হলো টোয়াইস এ। এই ধরনের ছোট্ট একটা যদি ট্যাপ ইউজ করি, ভিসকোসিটি স্টিলের বেলায় অবশ্যই ভিসকোসিটি জানা আছে। ভেলোসিটি যদি আমি জাস্ট 1 মিটার হাইট মোর যদি হয়, তাহলে আমরা জানি 1 মিটার হাইট হলে নিচে তার ভেলোসিটি হয় 4.5 মিটার পার সেকেন্ড। ডেন্সিটি ডিফারেন্স স্টিল এবং তার ইম্পিউরিটির মধ্যে যদি 3500 হয়, তাহলে পরে যে পার্টিকেল সাইজ যেটা সেপারেট করতে পারে সে ফ্রম লিকুইড মেটাল, সেটা হলো 0.1 মিলিমিটার। সো দিস টাইপ অফ ট্র্যাপ ইজ ভেরি ইফেক্টিভ। একদম 0.1 মিলিমিটার সাইজের ডিফেক্ট গুলোকেও সে সেপারেট করতে পারে। এখন যদি 1 মিটার হাইটের যদি মোল যদি বা স্ক্রু যদি না হয়, লেটস আমাদের অর্ডিনারি কাস্টিং 100 মিলিমিটার, আমাদের নর্মাল ফাউন্ডারিতে যে মোল্ডিং বক্স ইউজ করা হয়, 100 মিলিমিটার হাইটের যদি বক্স হয়, তাহলে ভেলোসিটি আমরা দেখেছি 1.47 মনে হয় না কি ধরনের এরকম একটা প্যারামিটার ছিল। এনিওয়ে যদি এই ধরনের ভেলোসিটি হয়, তাহলে পরে বি এই ফর্মুলার মধ্যে আসে, বি ইজ ইকুয়াল টু 0.2, ইভেন দ্যাট ইজ অলসো ভেরি স্মল। সো এই ধরনের ট্যাপ, সুইল ট্যাপ বলি যেটা, very effective in separating dross and impurity particles for ferrous material. Okay, so optimum design of the Schwill trap must include these features. Ek number কথা হলো entrance at the base, exit at the top. Entrance এবং exit এর মধ্যে tangential direction থাকতে হবে এবং adequate height provide করতে হবে, যেটা আমরা একটু আগে কথা বলেছিলাম। Sometimes Schwill trap কাজ করে না, film forming alloy জন্য কাজ করে না, because film হলো usually sluggish to separate, এবং সুইল ট্যাপ যদি হয় যদি অক্সাইড প্রোন অ্যালয় হয়, তাহলে এখানে এই ঘোরার সময় টার্বুলেন্সের কারণে মোর স্ল্যাগ যে অক্সাইড ফিল্ম জেনারেট করে। এজ এ রেজাল্ট অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম অ্যালয় বা এই ধরনের ফিল্ম ফর্মিং ম্যাটেরিয়ালের বেলায় এই ধরনের ট্যাপ অ্যাট অল কাজ করবে না। ডেন্সিটি কথা তো আগে বলেছি, এখানেও আবার উল্লেখ করে দিলাম যে যেহেতু এদের ইম্পিউরিটি গুলো ডেন্সার, সো দিস ট্যাপ উইল নট ওয়ার্ক। সো দুইটা কারণে, একটা মানে হলো যে oxidation prone alloy, more oxide will be created inside the trap, and as well as denser হওয়ার কারণে outwards এর দিকে থাকবে। So low density alloy, oxide prone alloy, তাদের জন্য এই ধরনের ট্র্যাপ কাজ করবে না। ওকে, এটা বলা হলো। Then there is another one, most effective one usually, সেটাকে বলে ফিল্টার। ঠিক আছে, এবং যত ধরনের ডিজাইন দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে ইউজিং রিয়েল টাইম এক্সরে, যত ধরনের অ্যালয় নিয়ে কাজ করা গেছে, প্রায় সবগুলো কেসে দেখা গেছে ফিল্টার ওয়ার্কস পারফেক্টলি। ঠিক আছে, and it improves separating the impurities and improves the mechanical property of the casting. So filter works, that is the proof. So the relatively few negative results can be traced to use of unfavorable setting or geometry. এক নম্বর হলো যে ফিল্টারটা আমি ঠিক মতো বসাইতে পারি নাই, এটা হয়ে গেছে, অথবা ফিল্টার বসাইছি বিকজ দ্য ফ্লো এটা নড়ে চলে গেছে, ফিল্টারের নিচ দিয়ে লিকুইড মেটাল চলে গেছে, এই ধরনের সিনারিও দেখা গেছে মাঝে মাঝে। তো ফিল্টারের পজিশন উড বি ফার্ম, এট দ্য সেম টাইম ফিল্টার বলতে মিন করা হচ্ছে ফিল্টারের ভিতরে যে ছিদ্র আছে, তাই তো? এখন এই ছিদ্রগুলো তো ওপেন থাকতে হবে। যদি এমন হয় তোমার লিকুইড সো ডার্টি, এর ভিতরে এত অক্সাইড ফিল্ম আছে, এত ইম্পিউরিটি আছে, এই ফিল্টার দিয়ে মুভ করার সময় ফিল্টার গুলোর ছিদ্র বন্ধ করে দিয়েছে, তাহলে পরে টোটালি কাস্টিং উড বি কাস্টিং উড বি ড্যামেজড। ঠিক আছে, সো এই ধরনের সিনারিও যদি না হয়, এই ধরনের সিনারিও যদি না থাকে, তাহলে পরে ফিল্টার ওয়ার্কস পারফেক্টলি। ফিল্টার টেক্স মেনি ফর্ম, স্ট্রেইনার হতে পারে, ওভেন গ্লাস মেশ হতে পারে, সিরামিকের ক্লথ হতে পারে, সিরামিক ব্লক ফিল্টার হতে পারে। আমরা কিছু ছবি যদি দেখি, এই ধরনের these are called স্ট্রেইনার মানে হলো হরাইজন্টাল ছিদ্রগুলো একটু বড় সাইজের, এখানে 3 to 5 মিলিমিটার হোল ডায়ামিটার বলা হচ্ছে। তো এই হোলগুলা ডায়ামিটার 3 to 5 মিলিমিটার হয়। নট মাচ এফেক্টিভ অ্যাজ ফিল্টার, ইউজফুল ইন ল্যামিনাইজিং ফ্লোটাকে সে স্ট্রিমলাইন করে। At the same time, velocity reduction is possible. On the other hand, যদি বড় বড় সাইজের ডিফেক্ট হয়, তাহলে স্ট্রেইনার মোটামুটি কাজ করে। On the other hand, যদি এই ধরনের ওভেন মেশ হয়, স্টিল ওয়্যার, এটা হলো স্টিল ওয়্যার, এই ধরনের স্টিল ওয়্যারের মেশ, সিরামিকের ওভেন মেশ যদি হয়, এগুলো অক্সাইড ফিল্ম রিমুভ করার জন্য ভেরি ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ এই ধরনের ম্যাটেরিয়াল। অন দ্য আদার হ্যান্ড, সবচেয়ে এফেক্টিভ যেগুলো, সেগুলোকে বলে সিরামিক ফোম ফিল্টার।
আর ব্লক ফিল্টার যেগুলো বলি। এই ধরনের ফিল্টার দেখতে এরকম হতে পারে, এই ধরনের এটাও ইনফ্যাক্ট স্ট্রেইনার, এটার মধ্যে হরাইজন্টাল ছিদ্র। সো এইটা এটা হলো সিরামিক ফোম ফিল্টার আর ব্লক ফিল্টার এগুলো। কালোগুলা ইউজুয়ালি ফেরাস ম্যাটেরিয়ালের জন্য, সাদাগুলা ইউজুয়ালি অ্যালুমিনিয়ামের জন্য। এইটার ছিদ্রটা কেমন? ছিদ্রটা খুব এবড়ো থেবড়ো, ঠিক আছে, এক জায়গাতে শুরু হয়ে অন্য জায়গাতে বেরিয়ে আছে। সো এই চ্যানেলগুলো হরাইজন্টাল না হওয়ার কারণে এই এবড়ো থেবড়ো চ্যানেলের ভিতর দিয়ে যখন লিকুইমেটার মুভ করে, অক্সাইড ফিল্মগুলো খুব ভেরি ইজিলি এর ভিতরে লেগে যেতে পারে, ইম্পিউরিটিগুলো খুব ইজিলি এর ভিতরে আটকে যেতে পারে। সো এগুলো সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় ডিপেন্ডিং অন দ্য সাইজ। সো পোর সাইজ কত তার উপর বেস করে সাধারণত এই ব্লক ফিল্টার গুলো ইউজ করা হয়। These are very effective as filter in retaining oxide film in non-ferrous alloy and liquid slag in iron casting. So দুইটা ম্যাটেরিয়ালের জন্যই এই ধরনের ম্যাটেরিয়াল খুবই ইফেক্টিভ। এবং বর্তমান দিনে মডার্ন কাস্টিং সিস্টেম যেগুলা ইন্ডাস্ট্রি অ্যাপ্লাই করে, সেটার ক্ষেত্রে কোয়ালিটি কাস্টিং করতে গেলে পরে সিরামিক ফোম ফিল্টার অ্যাপ্লিকেশন ছাড়া চিন্তাই করা যায়। ক্যান বি ক্লগ, একটু আগেই বললাম, যদি গেটিং সিস্টেম ভেরি ব্যাড হয় বা তোমার লিকুইড যদি ভেরি ব্যাড হয় তাহলে জমে যেতে পারে, ক্লগ হয়ে যেতে পারে। সেই জন্য বেস্ট মেথড যেটা একটা হতে পারে সেটা হলো মাল্টিপল ফিল্টার ইউজ করা, আগে স্ট্রেইনার ইউজ করা, তারপরে ব্লক ফিল্টার ইউজ করা, সেই ধরনের সিনারিও হতে পারে। ওকে, প্লেসমেন্ট কিভাবে করে সেটা কিছু এক্সাম্পল এখানে আমরা দেখাচ্ছি। একটা হতে পারে এটা হলো একটা স্ট্রেইনার। সো ইমিডিয়েটলি at the top of a screw সেটা আমরা একটা ফিল্টার দিতে পারি, অথবা জাস্ট রানারের স্টার্টিং এ আমরা একটা দিতে পারি, অথবা যদি আমরা ওভেন মেশ যদি ইউজ করি বা যদি আমরা লোহার জালি যদি ইউজ করি তাহলে আমরা অ্যালং দ্য রানার আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেই ধরনের রানারের সাথে যতটা এক্সটেনশন আছে এই পুরো জায়গাটায় আমরা এটা ইউজ করতে পারি। সেই ধরনের মেথড ইউজ করা যেতে পারে। ফিল্টার নরমালি যেগুলো ইউজ করে সিরামিক ফোম ফিল্টার, এটা এই ধরনের প্লেসমেন্ট করে দেওয়া যেতে পারে। সো লিকুইড মেটাল এখান থেকে যাবে, এখান থেকে যে এই পুরো ফোমের ক্রস সেকশন দিয়ে নিচে পড়বে, নিচে পড়ে এখান দিয়ে বেরিয়ে আসবে। সো প্লেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি নড়াচড়া না করে যাতে করে এখান দিয়ে লিকুইড মেটাল এদিক দিয়ে এই সরু জায়গা দিয়ে ভিতর না পড়ে যায়, ঠিক আছে, অথবা এটা সরে গেছে নিচ দিয়ে লিকুইড মেটাল যদি না চলে যায়। এই ধরনের এই সমস্ত কারণে এটা প্লেসমেন্টটা খুব ভালো করে লাগাতে হয়। এবং এই প্লেসমেন্ট করার সময় সাধারণত এখানে ক্যালসিয়াম অক্সাইড বা এই ধরনের সিরামিক ম্যাটেরিয়ালের স্লারি দিয়ে এটাকে মানে এক ধরনের গ্লু টাইপের জিনিস, সেগুলো যেগুলোকে শক্তভাবে আটকে রাখা হয়, এই ধরনের ব্যবস্থা করা হয়। সামটাইমস এই ধরনের পসিবল হয়, বাট হাউএভার ইট ওয়ার্কস ভেরি এফিশিয়েন্টলি যদি ডিজাইনটা যদি সুন্দর করে করো। So this is about filter. তাহলে এটা যদি আমরা সামারি করি, আমরা কয়েক ধরনের ইনক্লুশনস কন্ট্রোলের কথা বললাম। ইনক্লুশন বলতে আমরা তিন ধরনের ইনক্লুশন মিন করেছিলাম। একটা নন মেটালিক ইনক্লুশন, একটা হলো মেটালিক ইনক্লুশন, একটা হলো গ্যাস পার্টিকেল বা বিভিন্ন ধরনের গ্যাস বাবল। সো এই ধরনের জিনিসগুলো কাস্টিংসকে ড্যামেজ করে। সো আমাদের বেরিং সিস্টেমের মেইন পারপাস হলো, একটা পারপাস হলো এই ইনক্লুশনস গুলো যেন ক্যাভিটিতে না যায়, এবং ক্যাভিটিতে না যাওয়ার কারণে গেট রানার স্ক্রু যেগুলো ইউজ করি তার মধ্যে কোনো জায়গার মধ্যে আমাদের এমন একটা সিস্টেম দিতে হবে যে সিস্টেমটা এগুলোকে ছেঁকে সরিয়ে ফেলে। এবং এর জন্য নানান ধরনের মেথড অ্যাপ্লাই করা হয়। কোনো ম্যাটেরিয়ালের জন্য, কোনো এক ধরনের অ্যালয়ের জন্য এফেক্টিভ, এক ধরনের ডিজাইনের জন্য এফেক্টিভ, এক ধরনের ইনক্লুশনসের জন্য এফেক্টিভ। সেইভাবে চিন্তা করে আমাদেরকে ইউজ করতে হবে কোনটা। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ট্যাপ আছে, ওয়েস্ট ট্যাপ আছে, ক্রস ট্যাপ আছে, সেগুলো সাধারণত কাজ করে না। তারপরে সুইল ট্যাপ যেটা আছে সেটা মোটামুটি খুব ভালো কাজ করে, পার্টিকুলারলি ফেরাস সিস্টেমের জন্য। কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে মেথডটা সেটা হলো ইউজিং ফিল্টার। ফিল্টার দুই ধরনের হতে পারে, একটা মোটামুটি স্ট্রেইনার যেখানে পোরগুলো একটু বড় সাইজের এবং এটা মোরলেস হরাইজন্টাল। এরা সাধারণত ইনক্লুশন, ছোট ছোট ইনক্লুশন বা ফিল্ম, অক্সাইড ফিল্ম যেগুলো সেগুলোকে রিমুভ করতে পারে না, কারণ সাইজ বড় হওয়ার কারণে অবভিয়াসলি। বাট এটা ভেলোসিটিকে রিডিউস করার জন্য ইউজ করা যেতে পারে, অথবা বড় বড় পার্টিকেল যদি ডিফেক্ট হয় সেগুলোকে রিমুভ করার জন্য ইউজ করা যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা ফিল্টার যেটা আছে ফোম ফিল্টার বলে, যেটা ফোম ফিল্টারটা মোস্ট ইফেক্টিভ ইন রিটেইনিং দ্য অক্সাইড ফিল্ম অ্যান্ড স্মল পার্টিকলস, এবং এটাই ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করা হয়
whether ferrous casting, whether non-ferrous casting. So this is all about our inclusions. So any questions, guys? স্যার স্যার ওখানে যে সোয়েল ট্র্যাপের ক্ষেত্রে যে ডিজাইন, ওই ডিজাইনের ক্ষেত্রে স্যার এক ক্ষেত্রে দেখা হয়েছে যে ট্যানজেনশিয়াল ডাইরেকশনে সোয়েল হচ্ছে, একটা হচ্ছে ট্যানজেনশিয়ালের উল্টো দিকে। ওই দুটো ইমেজের ব্যাপারে একটু কনফিউশন রয়ে গেছে। ঠিক আছে, আবার দেখাচ্ছি। জি স্যার, এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হলো উল্টা ভাবে ডিজাইন করা হয়েছে। খেয়াল করো, লিকুইড মেটাল যদি ঘুরবে এখানে ঘোরার সময় যদি তার ফ্লোটা এইভাবে হবে, আর এইভাবে যদি ফ্লো হয় তাহলে ফ্লোর উল্টা ডিরেকশনে লিকুইড মেটাল মুভ করবে না। তো তুমি এন্ট্রি দিলে এখানে, এক্সিট দিলে এখানে, সে এক্সিটে সে যাবে না, ঠিক আছে? সে এরকম ঘুরতেই থাকবে, যেহেতু তার ডিরেকশন হবে এরকম, এদিক দিয়ে যে এদিকে ঘুরতে থাকবে। সো এই ঘোরার সময় লিকুইড মেটাল বেরিয়ে যাবে, সেই জন্য আমাদের তোমার এরকম হতে হবে। যদি তুমি এন্ট্রিটা এখানে দাও তাহলে তুমি এই 1 2 3 4 এই চারটার যে কোনো একটা ইউজ করতে পারো। তো এখান দিয়ে যে নিয়ে যদি এটা ইউজ করো তাহলে কি হবে, এখান দিয়ে যে এটা ঘুরে এখান দিয়ে বেরিয়ে যাবে। সো ডিরেকশন ইজ মেইনটেইন। এটা ইউজ করলে পরে এখান দিয়ে যে নিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে, সেটা হতে পারে। এখান দিয়ে যে এখান দিয়ে বেরিয়ে যাবে, সেটাও হতে পারে। এখান দিয়ে যে এখান দিয়ে বেরিয়ে যাবে। সো প্রত্যেকটা ডিরেকশন ইজ কারেক্টলি পজিশন। কিন্তু খেয়াল করবা, এই আউটওয়ার্ড যেগুলো উপর দিকে যায়, মানে এক্সিট যেটা, সেটা অবশ্যই উপরে থাকতে হবে যাতে করে পুরোটা ঘুরতে পারে। সো ঘুরে ঘুরে উপর দিকে উঠে বেরিয়ে যাবে। কিন্তু এখানে ডিরেকশনটা উল্টে করে দেওয়া হয়েছে, যার ফলে সে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, ঠিক আছে? এদিক দিয়ে বেরিয়ে যাওয়াটা তার জন্য জি ডিফিকাল্ট। স্যার, বুঝলাম। ওকে। তো তাহলে পরে আমাদের মানে ডিজাইন অফ গেটিং সিস্টেম এলিমেন্টস যেগুলো আছে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ যেটা বাকি রইল, যে অ্যাকচুয়ালি হাউ ডিজাইন ইজ মেড, ঠিক আছে? তো এর জন্য আমি যেটা করব, আমি একটু পরেই তোমাদেরকে নেক্সট ক্লাসের লেকচার নোটটা দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের কাজ হবে হলো এটাকে প্রিন্ট আউট নিয়ে নেক্সট ক্লাসে যখন বসবা তখন এটা সামনে রাখা, ঠিক আছে? তো ক্যালকুলেটর রাখবা, কারণ আমরা ওখানে অ্যাকচুয়ালি ডিজাইন করব। তো তোমার ওখানে অনেকগুলো ফর্মুলা থাকবে, তো ওখানে দেখে দেখে ফর্মুলা করানো সম্ভব হবে না, আমরা যেহেতু ম্যানুয়ালি আমি হাতে হাতে করব। তো ফর্মুলাগুলো নিজের কাছে হ্যান্ডি রাখবা, যাতে করে আমি স্টেট শুধু ফর্মুলার নাম্বারটা বলে দিলে তুমি ওখানে বের করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে পরে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।